নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অর্পিতা নাথ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। উৎসাহের সঙ্গে কবিগুরুর ১৬৪তম জন্মদিন পালিত, বিভিন্ন অনুষ্ঠান সর্বত্র। দুই বাহনের সংঘর্ষে তীব্র উত্তেজনা হিলাড়ায়, মারপিটে গুরুতর আহত ৩। কোঅপারেটিভ সোসাইটির নামে চলছে সিন্ডিকেট, সার পাচারের দায়ে ধৃত ২। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। প্রতি বছরের মতো এবারও আর্য সংস্কৃতি বোধিনী সমিতির উদ্যোগে এবং শিলচর লায়ন্স ক্লাব অফ শিলচর পৌরসভার যৌথ ব্যবস্থাপনায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মদিন পালন করা হয়। এই উপলক্ষে শুক্রবার ইন্ডিয়া ক্লাব পয়েন্টে অবস্থিত রবীন্দ্র প্রতিমূর্তির সামনে আর্য সংস্কৃতি বোধিনী সমিতির শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। পরে বিভিন্ন ক্লাব, সংস্থা ও সংগঠনের সদস্য, শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, লায়ন্স ক্লাবের পক্ষ থেকে অরিন্দম ভট্টাচার্য, শিলচর পৌরসভার এক্সিকিউটিভ অফিসার নবোত্তম শর্মা প্রমুখ রবীন্দ্র মূর্তিতে ফুল দিয়ে প্রণাম করে শ্রদ্ধা জানান। এরপর সংস্থা, ক্লাব ও সংগঠনের শিল্পীরা নানা ধরনের সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করেন। পরে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী এই অনুষ্ঠানের বিষয়ে বক্তব্য রাখেন। কবিগুরু শুধু বাঙালি ছিলেন না, কবিগুরুকে বিশ্বকবি বলা হয় তার জন্যই যে ওনার চিন্তাধারা, ওনার সাহিত্য চর্চা আজকে সমাজকে, বিশেষ করে বাঙালি সমাজকে সমৃদ্ধ করেছে। আর আমরা লক্ষ্য করেছি যে ব্রিটিশ শাসনের সময় নাইট উপাধি উনি পেয়েছিলেন। আর সেখান থেকে ভারতবাসী আমরা শিক্ষা নেই যে দেশপ্রেম কাকে বলে। রবীন্দ্রনাথ থেকে আমরা শিক্ষা নিয়েছি। যখন প্রয়োজন হয়েছে তখন নাইট উপাধি ত্যাগ করতে এক মুহূর্ত উনি চিন্তা করেননি। জালিয়ানওয়ালাবাগের সেই বিভৎস হত্যাকাণ্ডের পর উনি নাইট উপাধিও ত্যাগ করে দেশপ্রেম জাগিয়ে দিয়েছেন। ভারতবর্ষের স্বাধীনতাতে তার একটা বলিষ্ঠ ভূমিকা ছিল। যখনই অনেক স্বাধীনতা সংগ্রামী এই ভারতবর্ষকে স্বাধীনতার জন্য তার নিজের চেষ্টায় কাজ করছিলেন, তখন গোটা ভারতবাসীকে উৎসাহ প্রকাশ করেছেন, উৎসাহ দিয়েছেন তার লেখার মাধ্যমে। আমরা তাও লক্ষ্য করি একজন সমাজ সংস্কারক হিসাবে ওনার ভূমিকা ছিল। নারী জাতিকে শিক্ষিত। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে লক্ষ্মীপুর সমজেলার বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দিনব্যাপী অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হয়। শুক্রবার সকাল ৯টায় ফুলের তল রবীন্দ্র বাটিকায় উপস্থিত হন লক্ষ্মীপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী কৌশিক রায় সহ লক্ষ্মীপুর সমজেলার বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা। প্রথমে মন্ত্রী কৌশিক রায় রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করেন। পরে রবীন্দ্র বাটিকা চত্বরে থাকা থাঙ্গাল জেনারেল ও রানী গাইদুলুং এর মূর্তিতেও মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করেন তিনি। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন লক্ষ্মীপুর আঞ্চলিক সমিতির পক্ষ থেকে সভাপতি সাত্তকী দাস, বাঙালি উন্নয়ন সংস্থার সভাপতি বিশ্বজিৎ দেবরায় মাল্যদান করার পর একে একে উপস্থিত সবাই পুষ্পার্ঘ্য অর্পণ করে কবিগুরুকে শ্রদ্ধা জানান। তারপর সমবেত কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন বরাক বঙ্গ লক্ষ্মীপুর আঞ্চলিক সমিতির শিল্পীরা। অনুষ্ঠানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন শিল্পজিৎ পাল, লক্ষ্মীপুরের বিধায়ক তথা মন্ত্রী কৌশিক রায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর পৌরসভার চেয়ারম্যান মৃণালকান্তি দাস, ভাইস চেয়ারম্যান রবীন্দ্র সিংহ, আইনজীবী সঞ্জয় কুমার ঠাকুর, লক্ষ্মীপুর এসসি বোর্ডের চেয়ারম্যান দেবাশিস রায়, বাঙালি সমাজ উন্নয়ন সংস্থার সম্পাদক কৌশিক রায়, পিন্টুলাল রায়, রাজপাল সহ অন্যান্য সদস্যরা। বরাকবঙ্গ লক্ষ্মীপুর আঞ্চলিক সমিতির পক্ষে সম্পাদক রানাজিৎ দাস, রূপম দেব, সোমা রায়, অনুরাধা রায়, অপর্ণা পাল প্রমুখ। ফুলের তল সরগম সংস্থার সভাপতি শিয়ারাম যাদব, লক্ষ্মীপুর লায়ন্স ক্লাবের সভাপতি অসীম পাল, লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সম্পাদক পুলক দাস, পয়লাপোল নেহেরু কলেজের অধ্যক্ষ শুভজিৎ চক্রবর্তী, নেহেরু হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যাপিকা বাসনা দাস, পয়লাপোল সঙ্গীত বিদ্যালয়ের অধ্যক্ষ
প্রদীপ চক্রবর্তী, লক্ষ্মীপুর সঙ্গীত বিদ্যালয়ের অধ্যক্ষ কার্তিক রায় সহ আরও বিভিন্ন সংগঠনের সদস্য ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গরা। পৃথিবীর যে সবচেয়ে বড় যে নোবেল প্রাইজ, সেই নোবেল প্রাইজ বিজেতা প্রথম এশিয়ান মানুষ ছিলেন, এশিয়ার প্রথম ব্যক্তি ছিলেন। আর উনার যে রচয়িতা, জাতীয় সঙ্গীত থেকে শুরু করে উনার যে বিভিন্ন কবিতা, বিভিন্ন যে সমস্ত ওনার রচনাবলী আছে, আজকের দিনেও প্রায় 100 বছর পরেও সে সমস্ত বিশ্বের মধ্যে সেগুলি প্রাসঙ্গিক হয়ে আছে। আর আমরা যাতে ওনার এই জন্মদিনে ওনার প্রতি প্রেরণা নিয়ে উনি যেভাবে ভারত মাতার বিরোধী শক্তির বিরুদ্ধে গর্জে উঠে ওনার নাইট উপাধি পর্যন্ত উনি ফিরিয়ে দিয়েছিলেন, আমরাও যাতে সেই মানসিকতা নিয়ে আজকে ভারতবর্ষের সেনাবাহিনী যেভাবে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে যুদ্ধ লড়াই করছে, যেভাবে দেশ নেতৃত্ব দিচ্ছে, আমরা যাতে সবাই এই সেনাবাহিনীর মনকে আরও উৎসাহিত করতে পারি, দেশের জনগণের মধ্যে যাতে আমরা সেই উৎসাহ উদ্দীপনা আমরা দেখতে পারি। যেভাবে আমরা দেখলাম যে গতকালকে রাত্রে সারা রাত ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের প্রায় 15টি শহরে সেখানে মিসাইল দিয়ে হোক, ড্রোন দিয়ে হোক, INS দিয়ে হোক, যেভাবে সাহসিকতার সঙ্গে লড়াই করেছে, আমরা সবাই প্রত্যেক দেশের নাগরিক হিসাবে ভারতবর্ষের সেনাবাহিনীর সঙ্গে যাতে আমরা সবাই দাঁড়াই, এই অনুরোধ রেখে বিশ্বকবির রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি পুনরায় আমার শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ভারত মাতা। নাচে গানে রবীন্দ্র জয়ন্তী পালন করল তারাপুর শিববাড়ি রোডের হোলি ক্রাউন স্কুল। প্রতি বছরই নিয়ে এবারও নানা অনুষ্ঠানের মাধ্যমে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মদিবস উদযাপন করল তারাপুর শিববাড়ি রোডের হোলি ক্রাউন স্কুল। রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে এদিন বিশ্বকবির প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করেন স্কুলের কচি কাঁচা পড়ুয়া সহ শিক্ষক শিক্ষিকারা। পরে কবিগুরুর জীবনের বিভিন্ন দিক তুলে ধরার পাশাপাশি ওনার রচিত বিভিন্ন উপন্যাস, নাটক ও গ্রন্থের তাৎপর্য পড়ুয়াদের সামনে তুলে ধরেন স্কুলের প্রধান শিক্ষিকা সহ অন্যান্যরা। পরে স্কুলের পড়ুয়ারা সঙ্গীত ও নৃত্য সহ কবিগুরুর রচিত বিভিন্ন আবৃত্তি ও কবিতা পাঠ করে উপস্থিত অতিথিদের নজর কাড়তে সক্ষম হন। সাহিত্যে নোবেল পুরস্কার পান একমাত্র কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, যাকে ঘিরে সমগ্র বিশ্বে প্রতিটি ভাষাভাষী দেশে দেখা যায় তার গানে, তার নৃত্যে, তার ছন্দে সমস্ত জনসাধারণ
সত্যিকার অর্থে এত সৌভাগ্যশালী যিনি আমাদের ভারতবর্ষে জন্মগ্রহণ করে ভারতবর্ষকে বিশ্বের বুকে প্রচার করে দিয়েছেন। নানা ভাষাভাষী লোক আজ তাকেই স্মরণ করছে। ইতিহাস কখনো বদলে যায় না। ইতিহাসকে বদলানোর চেষ্টা যদি কেউ করেও থাকে, তার মূর্তি ভাঙচুর করে ইতিহাস কোনোদিন বদলে যাবে না। যিনি ইতিহাস রচনা করেছেন বিশ্বের বুকে, তাকে কেউ কি কোনোদিন মুক্তি ভেঙে ইতিহাস থেকে মুছতে পারবে? কেউ কি কোনোদিন তার স্মৃতিটুকুকে একদম লাল করে দিতে পারবে? কোনোদিনও পারবে না। তিনি তার কবিতায়, তার গানে ঈশ্বর সাধনা করেছেন। জন্মসূত্রে ব্রাহ্ম হয়েও এই বিশ্ববিজয়ী কবি ঈশ্বরপুর সমগ্র বিশ্বের মধ্যে ছড়িয়ে দিয়েছেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মজয়ন্তী উদযাপিত হল শিলচরের প্যারামাউন্ট ইংলিশ একাডেমিতে। উল্লেখ্য, শিলচরের সুনামধন্য কয়েকটি বিদ্যালয়ের মধ্যে অন্যতম হল প্যারামাউন্ট ইংলিশ একাডেমি। প্রতি বছরই রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে এই বিদ্যালয়ে একটি বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। তার সাথে অনুষ্ঠিত হয় বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান। 2 দিন ব্যাপী এই অনুষ্ঠান পালন করা হয়। এর মধ্যে প্রথম দিন সম্পূর্ণ অনুষ্ঠান রবীন্দ্রনাথ ঠাকুরের গান, মুড়া, কবিতা, নৃত্য, নাটক ইত্যাদি অনুষ্ঠিত হয়। দ্বিতীয় দিন অর্থাৎ 10 মে থাকছে বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং ডিরেক্টর সুধাংশু দাস। তিনি প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই অনুষ্ঠানের সূচনা করেন। তারপর বিদ্যালয়ের অধ্যক্ষা চন্দনা দাস ও অন্যান্য শিক্ষক শিক্ষিকা রবি ঠাকুরের চিত্রপটে পুষ্পাঞ্জলি প্রদান করেন। অধ্যক্ষা চন্দনা দাস তার সংক্ষিপ্ত বক্তৃতায় রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন ও কর্মের উপর আলোকপাত করেন। অনুষ্ঠানের উদ্বোধনী সঙ্গীত আগুনের পরশমণি পরিবেশন করে ছাত্রছাত্রীরা সকলের হৃদয় স্পর্শ করেন। 25শে বৈশাখ দিনে আমরা প্রত্যেক বছর প্যারামাউন্ট ইংলিশ একাডেমিতে আমরা এই প্রোগ্রামটা করি। ধরুন আজকে প্রথম দিন, আগামীকালকে দ্বিতীয় দিন। এই অনুষ্ঠানে আমরা হয়তো আমরা ইংলিশ মিডিয়াম স্কুল, কিন্তু আজকের দিন আর কালকের দিনটা আমরা টোটালি আমরা বাংলা ভাষা নিয়ে আমরা চর্চা করি এবং বাংলা ভাষা নিয়েই আমরা সব কিছু প্রোগ্রাম করি। এতে একটা ইংলিশ ওয়ার্ড একটাও থাকে না। আর আমাদের আজকের দিনে আমাদের স্কুলের বাচ্চারা এরা বাংলার কবি, রবীন্দ্রনাথ ঠাকুরের কবি এবং নাচ গান সব নিয়ে আমরা প্রোগ্রামটা আরম্ভ করতেছি। প্রত্যেক বছর করি। আমি আমাদের প্যারামাউন্টের আমি হলো এমডি প্যারামাউন্টের সুধাংশু কুমার দাস। এখানে একত্রিত হয়েছি রবীন্দ্রনাথের জন্মজয়ন্তী উদযাপন করতে। আজকের এই দিনে রবীন্দ্রনাথ জন্মগ্রহণ করেছিলেন জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে। প্রতি বছরই আমরা, যদিও আমাদের একটা ইংলিশ মিডিয়াম স্কুল, আমরা প্রতি বছরই রবীন্দ্র জয়ন্তী পালন করে থাকি। আমি আজকে ছাত্রছাত্রীদেরকে এটাই বলতে চাই যে তোমরা রবীন্দ্রনাথকে জানতে হবে, রবীন্দ্রনাথের গান গাইতে হবে, কবিতা পড়তে হবে, তাহলেই তোমরা রবীন্দ্রনাথকে জানবে। উনার আদর্শকে তোমাদের জীবনের পথে করে নিতে হবে। উনি ছিলেন মানবতার পথে। পাকিস্তানকে মোক্ষম জবাব দেওয়ার জন্য ভারতীয় সেনাবাহিনীকে ধন্যবাদ জানালো উত্তর পূর্ব ভারত আহলে সুন্নাত ওয়াল জামাত। এক বিবৃতিতে জামায়াতের সাধারণ সম্পাদক মৌলানা সৈয়দ হিফজুর রহমান মিশকাত জানিয়েছেন, এদেশের উলামায়ে কেরাম আগেও দেশের জন্য শহীদ হয়েছেন। এখন প্রয়োজনে পাকিস্তানকে উচিত শিক্ষা দিতে, প্রাণ দিতেও তৈরি রয়েছেন তারা। তাই ভারতের বিরুদ্ধে চোখ তুলে না তাকাতে পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দেন আহলে সুন্নাত ওয়াল জামাত। বৃহস্পতিবার রাতে সোনাই এক অনুষ্ঠানে এভাবে পাকিস্তানের বিরুদ্ধে কড়া মন্তব্য করেন আহলে সুন্নতের সাধারণ সম্পাদক মৌলানা সৈয়দ হিফজুর রহমান মিশকাত। অন্যান্য ৫৭,০০০ আহলে সুন্নাত ওয়াল জামাতের আলিমগল প্রাণ বিসর্জন দিছেন এই ভারতবর্ষের জমিনের কারণে। এখনো পর্যন্ত আমরা হিন্দুস্তানের জমিনও প্রত্যেকটা মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ 5 বার এই হিন্দুস্তানের জমিনের উপরে আমরা মাথা রাখিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিজদা করি। তাই যদি চীন হোক, কোন আগ্রাসন, কোন রাষ্ট্র যদি পাকিস্তান হোক ভারতবর্ষের উপরে আক্রমণ করতে চায়, তো এখনো আহলে সুন্নাত ওয়াল জামাত সর্বপ্রথম জান বিসর্জন দিতে গিয়া এই ভারতবর্ষের সার্বভৌমত্ব রক্ষা করতে
করতে এখনো আমরা 100% আমরা মজুদ আছি এবং আমরা সম্মান জানাই, সেলিউট জানাই ভারতীয় সেনাগুলোর, যার উপযুক্ত জবাব দিছে, যারা নিরীহ আত্মীয় এই নিরীহ মানুষরে যারা এই আত্মঘাতী হামলা করিয়া কাশ্মীরের যারা মারছই তার উপযুক্ত জবাব দেওয়ার কারণে ভারত গভর্নমেন্টের এবং সৈন্যের কাছে আহলে সুন্নাত ওয়াল জামাত কৃতজ্ঞ এবং আমরা সর্বাবস্থায় আহলে সুন্নাত ওয়াল জামাত আছি। এই মেসেজটা আমরা ভারত গভর্নমেন্টের কাছে পৌঁছাই দিতে চাই যে নর্থ ইস্ট আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে আমরা আপনারা সম্মান জানাইয়ার এবং আমরা আছি, আপনারা আশা রাখবা আমরা সর্বাবস্থায় হিন্দুস্তানের সৈন্যের সঙ্গে, হিন্দুস্তানের আর্মির সঙ্গে, হিন্দুস্তানের যে কোনো প্রতিনিধির সঙ্গে আমরা অবশ্যই থাকবো ইনশাআল্লাহ। এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিশ্রুতি। কাছাড় জেলার কৃষকদের জন্য বরাদ্দ সরকারি রেহাই মূল্যের সার অবৈধভাবে মিজোরামে পাচার অব্যাহত। কোঅপারেটিভ সোসাইটির নামে সিন্ডিকেট তৈরি করে চলছে সার পাচার। সম্প্রতি ধলাই কাছাড় পুলিশের হাতে লরি ভর্তি রেহাই মূল্যের সার আটক হওয়ায় এই তথ্য প্রকাশ পেয়েছে। এই ঘটনায় দুজনকে গ্রেফতার করা হলেও আরও দুজন পলাতক রয়েছেন। গোপন সূত্রের ভিত্তিতে মিজোরামগামী একটি লরিতে তল্লাশি চালিয়ে 350 বস্তা সার বাজেয়াপ্ত করে পুলিশ। সোনাবাড়ি ঘাটের রয়্যাল মাল্টিপারপাস অ্যান্ড ট্রেডিং কোঅপারেটিভ সোসাইটির মাধ্যমে আসা স্থানীয় কৃষকদের জন্য বরাদ্দকৃত সার অবৈধভাবে মিজোরামে পাচারের সময় গাড়িটি আটক করে পুলিশ। এই ঘটনায় পরিচালক খুলিছড়ার বাসিন্দা আনোয়ারুল হক লস্কর ও রয়্যাল মাল্টিপারপাস অ্যান্ড ট্রেডিং কোঅপারেটিভ সোসাইটির চেয়ারম্যান হোসেন আহমেদ মজুমদার ওরফে নিপ্পুকে গ্রেফতার করে পুলিশ। তবে অবৈধভাবে সার পাচারে জড়িত কোঅপারেটিভ সোসাইটির সভাপতি আব্দুর রহমান লস্কর ওরফে রুকন ও সচিব মঞ্জুর আলম লস্কর ওরফে পাপ্পু পলাতক। জানা গেছে 2021 সালে অবৈধভাবে সার বিক্রি করতে গিয়ে চেয়ারম্যান হোসেন আহমেদ মজুমদারকে হাতে নাতে পাকড়াও করেন কৃষি বিভাগের আধিকারিকরা। কোঅপারেটিভ সোসাইটির চেয়ারম্যান হোসেন আহমেদ মজুমদার, সভাপতি আব্দুর রহমান লস্কর ও সচিব মঞ্জুর আলম লস্করের নেতৃত্বে সিন্ডিকেট তৈরি করে স্থানীয় কৃষকদের জন্য বরাদ্দ সার অবৈধভাবে মিজোরামে পাচার করা হচ্ছে। স্থানীয় কৃষকরা রেহাই মূল্যের সার থেকে বঞ্চিত হলেও অসাধু এই 3 কারবারি মোটা অঙ্কের টাকা কামাচ্ছেন। এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে বিভিন্ন মহল থেকে দাবি উত্থাপিত হচ্ছে। দুটি বাহনের সংঘর্ষে তীব্র উত্তেজনা, মারপিট, গুরুতর আহত 3 জন। থানায় পৃথক পৃথক মামলা। একটি টিপার ও অটোরিকশার মধ্যে এই সংঘর্ষ ঘটে। এরপর এক পক্ষের আক্রমণে 3 ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি সংঘটিত হয়েছে কাটিগড়ার হিলারা রেলগেটে। সংঘটিত দুর্ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে তীব্র উত্তেজনা দেখা দেয়। পরে মারপিটে 3 জন যথাক্রমে মুশিরিন আলম, শীতকার আলম ও বি আলম গুরুতর জখম হয়েছেন। এই ঘটনায় একটি বলেরো গাড়ি ভাঙচুর করা হয়েছে। এই ঘটনায় কাটিগড়া থানায় পৃথক 2টি মামলা দায়ের করা হয়েছে। রেলগেটের উত্তর সাইডে তারপরে একজন মানুষ আসলে তাই বলে তোরা সামনে যাবো, সামনে ব্লক লাগিয়ে দিবি, তোরা সামনে আইসি আবার ভাড়া করলাম, আমার ওখান বানাইয়া দিলেও যত টাকা লাগে সুরঙ্গে তাই যাও, যত টাকা লাগে বানাইয়া দিলেও ড্রাইভারে কইছি। আরো মানুষ আসলে মানুষ কই না 200 টাকা নেব, 100 টাকা নেব, এরকম বলছে। আমি বললাম মিলা হইতো না, যত টাকা লাগে 50 টাকা দিয়ে পারলে বানাইয়া দিলাম, আমার গাড়ি ভাঙছি। তারপরে আমার ভাই তারা ওখানে আসলো, শোরুমে আসলো, খালাই গাড়ি একটা বুকিং করে রাখলাম। তো ওখান থেকে আমি ফোন মারছি তারা বলে আমার গাড়ি মারি দিছে। তারা আইসুন ওখান থেকে রেলগেটও আইসুন। 7 বছর বাংলাদেশে কাটিয়ে স্বদেশে ফিরলেন নিখোঁজ কাছাড়ের গোবিন্দপুরের বাসিন্দা টিপু সুলতান। ভাইকে ফিরে পেয়ে আনন্দে আত্মহারা বদরুল হক লস্করের পরিবার। কাটিগড়া থানায় আবেগঘন মুহূর্তে জড়িয়ে ধরেন ভাইয়েরা। উপস্থিত সবাইকে মিষ্টিমুখ করিয়েছেন তারা। জানা গেছে মানসিক অসুস্থতার কারণে 7 বছর আগে নিজ গৃহ থেকে নিখোঁজ হয়েছিলেন টিপু। ভবঘুরে হয়ে একসময় সীমান্ত পেরিয়ে চলে যান বাংলাদেশে। এদিকে অনেক খোঁজাখুঁজির পর বিফল হয়ে পরিবারের তরফে অসম পুলিশে নিখোঁজ সংক্রান্ত এজাহার দায়ের করা হয়। পরবর্তী সময়ে একটা সূত্র ধরে জানা যায় টিপু সুলতান বাংলাদেশে রয়েছেন। তারপর গত 1 বছর থেকে টিপুকে ভারতে ফিরিয়ে আনার চেষ্টা শুরু হয়। ভারত ও বাংলাদেশের মধ্যে প্রশাসনিক স্তরে শুরু হয় কথাবার্তা। অবশেষে বৃহস্পতিবার বাংলাদেশ সরকারের তরফে সুতারকান্দি সীমান্ত দিয়ে ভারতে পাঠানো হয় টিপুকে। সেখানে বিএসএফ ও কাটিগড়া পুলিশ তাকে সমঝে। মই কাটিগড়ার বর্ডার ইনচার্জ সাব ইন্সপেক্টর রাজমোহন কৃষ্ণ লস্কর। যে মানুহজন 1 বছৰৰ পৰা কৰেছপন্ডেন্স চলি আছে, তাৰ পিছত কনফাৰ্ম হোৱাৰ পিছত
আজি আমি বাংলাদেশ ICP দাৰকান্দিৰ পৰা তাক মই টেক অভাৰ কৰি লৈ আহিছোঁ। এইটোত এটা জিনিস পৰিষ্কাৰ ক্লিয়াৰ হ'ল যে আমাৰ ভাৰতবৰ্ষ আৰু বাংলাদেশৰ যিটো সম্পৰ্ক সেইটো এটা ভাল এইটো যেটা সম্পৰ্ক সেইটো হেৰি হ'ল ভাল বস্তু। তো মেইন কথাটো হ'ল এইটো এটা মেণ্টেল মানুহ তাৰ মানে মাথাত অকণ বিকৃতি হৈ আছিল। তাক যেটো মই ইণ্টাৰভিউশ্যন কৰি পাইছোঁ এই মাথাৰ এটা প্ৰব্লেম আছিল, সেইটো কাৰণে সি গম পোৱা নাই ক'ত গৈ আছে। তাৰপিছত বাংলাদেশে সেইটো কনফাৰ্ম কৰিছে। তাৰপিছত মোৰ লগত কৰস্পণ্ডেঞ্চ হৈছে আমাৰ অসমৰ আসাম পুলিচৰ লগত। তাৰপিছত কনফাৰ্ম হোৱাৰ পিছত সেইটো আইডেণ্টিফাই হ'ল যে আমাৰে মানুহ। তো এতিয়া সেইটো কনফাৰ্ম হোৱাৰ পিছত সেইটো আমাৰ হেণ্ড অভাৰ কৰিছে। মানুহজন কিমান দিন বাংলাদেশত আছিল? লগভগ 7 বছৰমান হৈছে। শেষ করার আগে বিশেষ খবর আরো একবার। উৎসাহের সঙ্গে কবিগুরুর 164তম জন্মদিন পালিত, বিভিন্ন অনুষ্ঠান সর্বত্র। দুই বাহনের সংঘর্ষে তীব্র উত্তেজনা হিলাড়ায়, মারপিটে গুরুতর আহত 3। কোঅপারেটিভ সোসাইটির নামে চলছে সিন্ডিকেট, সার পাচারের দায়ে ধৃত 2। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।